রাজনৈতিক নির্বাসন এই শব্দটা শুনলেই আমাদের মনে অনেক কিছু আসে, কিন্তু একটা পরিবার যখন ১৭টা বছর এর মধ্যে দিয়ে যায় তাদের গল্পটা ঠিক কেমন হয়। চলুন আজ একজন লেখকের চোখে ঠিক এমনই এক আখ্যানের গভীরে ঢোকা যাক। আচ্ছা, একবার ভাবুন তো, ১৭ বছরেরও বেশি সময়, এতটা লম্বা একটা সময় যদি কাউকে নিজের দেশ থেকে, নিজের মাটি থেকে দূরে থাকতে বাধ্য করা হয়, তার জীবনে কি ঘটতে পারে? ঠিক এই প্রশ্নটাকেই কেন্দ্র করে আজকের আলোচনাটা এগোবে। আর লেখকের মূল বক্তব্যটা কিন্তু বেশ সোজাসাপটা এবং জোরালো। তিনি বলছেন, একটি পরিবার, একজন নারী, একটি শিশুর জীবনে যা ঘটে গেছে তা তুলে ধরার মতো কোনো গণমাধ্যম নেই। মানে তার মতে এটা এমন একটা গল্প যা বলা হয়নি, যা রয়ে গেছে পর্দার আড়ালে, আর এটাই আমাদের আলোচনার প্রেক্ষাপট তৈরি করে দিচ্ছে। তো চলুন গল্পের প্রথম অংশে যাওয়া যাক, এক অকথিত পারিবারিক গল্প। আলোচনায় এগোনোর আগে নির্বাসন বা এক্সাইল শব্দটা একটু পরিষ্কার করে নেওয়া যাক, তাই না? সোজা কথায় এর মানে হলো রাজনৈতিক বা শাস্তিমূলক কোনো কারণে কাউকে তার নিজের দেশ থেকে দূরে থাকতে বাধ্য করা। ১৭ বছর ৩ মাস, এটা শুধু একটা সংখ্যা না। একবার ভাবুন সময়ের বিশালতাটা। লেখক ঠিক এই সময়টার উপরই জোর দিয়েছেন, কারণ এটাই ওই নির্বাসনের ধারণাটাকে একদম বাস্তব আর ভীষণ ভারী করে তোলে। এবার আমরা দেখব লেখকের বর্ণনায় এই নির্বাসিত জীবনটা ঠিক কেমন ছিল। এক দম বন্ধ করা নির্বাসিত জীবন। একটা শিশুর শৈশব কেমন হওয়া উচিত? সাধারণত আমরা ভাবি আনন্দ, হৈহুল্লোড়, তাই না? কিন্তু এখানে লেখক একেবারে উল্টো একটা ছবি আঁকছেন। একদিকে সাধারণ শৈশব আর অন্যদিকে নির্বাসনের বাস্তবতা, যেখানে একটা শিশুকে দেখতে হচ্ছে তার মাকে নীরবে কান্না লুকাতে। এই যে বৈপরীত্য, এটাই কিন্তু গল্পের মূল সুরটা বেঁধে দিচ্ছে। লেখকের চোখে জাইমা রহমানের বেড়ে ওঠাটা ছিল একেবারেই অন্যরকম। বাবাকে দেখছেন যন্ত্রণায় কাতর, প্রিয় দাদুকে কাছে পাচ্ছেন না, আর দেখছেন মা নিজের কষ্টটা আড়াল করার চেষ্টা করছেন। সব মিলিয়ে যাকে বলা যায় একটা দম বন্ধ করা নির্বাসিত জীবন। কিন্তু গল্পটা শুধু কষ্টের নয়, এর আরেকটা দিকও আছে, আর সেটা হলো সহনশীলতা। লেখক এখানে মা আর মেয়েকে শুধু পরিস্থিতির শিকার হিসেবে দেখাননি, বরং তাদের শক্তির দুটো প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরেছেন। প্রথমে আসা যাক স্ত্রীর কথায়। ডক্টর জুবাইদা রহমান, লেখকের বর্ণনায় তার ভূমিকাটা বেশ গুরুত্বপূর্ণ। লেখক তাকে বোঝাতে গিয়ে দারুণ একটা উপমা ব্যবহার করেছেন। তিনি বলছেন, লন্ডন ঢাকার ৬,০০০ মাইল যেন তিনি বাড়ির উঠান বানিয়ে এক সেবিকার ভূমিকায়। ভাবা যায়, এ একটা লাইনে কিন্তু তার আত্মত্যাগ আর যত্নশীল ভূমিকার পুরো ছবিটা ফুটে ওঠে। আর এরপরে আসে কন্যার কথা, জাইমা রহমান। তার গল্পেও কিন্তু সহনশীলতার এক অন্যরকম ছবি দেখা যায়। লেখকের ভাষায় সে বড় হয়েছে রাজনীতির নির্মম প্রতিহিংসার শিকার হওয়া বাবার যন্ত্রণাকাতর চেহারা দেখে দেখে। অর্থাৎ তার ভেতরের শক্তিটা তৈরি হয়েছে পরিবারের এই কঠিন সময়টা কাছ থেকে দেখতে দেখতে। এবার একটু নজর ফেরানো যাক বাবা, অর্থাৎ তারেক রহমানের দিকে। লেখক তার যে রাজনৈতিক দর্শনের কথা তুলে ধরেছেন, চলুন সেটা দেখি। এখানে একটা বেশ বড় প্রশ্ন সামনে আসে, যা মূল লেখাটিতেও আছে। এত কিছুর পরেও তারা নিজেদের পরিবারের কষ্টের কথা কেন জনসম্মুখে বলেন না? এর উত্তর হিসাবে লেখক তারেক রহমানেরই একটি উক্তি তুলে ধরেছেন। আমরা যদি নিজেদের দুঃখ কষ্টের কথা বলতে থাকি, তাহলে দেশবাসী তাদের কথা কার কাছে বলবেন? আমরা তো মানুষের জন্য রাজনীতি করি। এই কথাটার মধ্যে দিয়েই লেখক বোঝাতে চেয়েছেন যে তাদের কাছে ব্যক্তিগত আবেগের চেয়ে মানুষের প্রতি দায়িত্বটা অনেক বড়। তো আমরা এখন গল্পের প্রায় শেষের দিকে। এই অংশে আমরা দেখব লেখাটির প্রেক্ষাপট আর লেখকের ব্যক্তিগত উদ্দেশ্য কী ছিল। ঘটনাটা হলো, জাইমা রহমান এখন একজন ব্যারিস্টার, আর তিনি তার বাবার পাশে এসে দাঁড়িয়েছেন। লেখকের কাছে এই ফিরে আসাটা একটা খুব বড় এবং তাৎপর্যপূর্ণ মুহূর্ত। কিন্তু প্রশ্ন হলো, লেখক হঠাৎ এই গল্পটা কেন লিখলেন? তিনি নিজেই বলছেন এটা তার জন্য এক ধরনের প্রায়শ্চিত্ত। তার মনে হয়েছে যে গল্পটা কেউ বলছে না, সেই গল্পটা বলার একটা দায়িত্ব তার ওপর বর্তায়। আর এখানেই পুরো আলোচনাটা একটা বড় প্রশ্নের জন্ম দেয়। এই বিশেষ গল্পটা তো একটা উদাহরণ মাত্র, কিন্তু এমন আরও কত গল্প আছে যা আমরা হয়তো ভুলে যাবার ঝুঁকিতে আছি। আর সেই ভুলে যাওয়া গল্পগুলোকে মনে রাখা বা সামনে নিয়ে আসাটা আসলে কেন এতটা জরুরি?